আরে তুই তৈরি হয়ে গেছিস? আমি এক্ষুনি তোর জন্য টোস্ট বানাচ্ছি। এই নাও মা, 1700 টাকা পকেট মানি থেকে বাঁচিয়েছি আমি। আমায় কেন দিচ্ছিস? নিজের কাছে রাখ। ওই এক্সাম হয়ে গেলে না বন্ধুদের সঙ্গে পার্টি করার জন্য কাজে লাগবে। না মা, আমি জানি তুমি কত কষ্ট করো টাকা ইনকামের জন্য। তোমরা দুজন কিভাবে সংসার চালাও। প্লিজ মা, এটা বাড়ির জন্য রেখে দাও। আরে করণ, কি হয়েছে তোর? কিছু না মা, আমার দেরি হয়ে যাচ্ছে। বাই। বাই কি? ব্রেকফাস্ট করে যা, আর ততক্ষণ টিভি দেখে নিস, আর নয়তো ওই কম্পিউটারে কি করিস সেই সব করিস। হ্যাঁ করণ, ব্রেকফাস্টটা করে যা। করণ, বাই মা। কষ্ট আর হতাশার চাদরে মোড়া 18 বছরের যুবক করণ মানে যখন কলেজের জন্য বের হয় তখন তার মার খানিকটা তো মনে হয়েছিল যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, বিশেষ করে তখন যখন সে তার পকেট মানি আর তার থেকে বাঁচানো টাকা তার হাতে তুলে দেয়। করণের এই ব্যবহারে একটা নিঃশব্দ বেদনা ছিল, একটা বার্তা ছিল, হয়তো সে সাহায্য চাইছিল। The number you have called is currently switched off. ওর ফোনটা তো এখনো বন্ধ বলছে মা। 24 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত ওর কোনো খবর পাওয়া গেল না। ও এরকম কখনো করেনি। আমার খুব ভয় করছে। মা তুমি ভয় পেও না, ও ঠিক আছে। ও যাওয়ার সময় কেমন অদ্ভুত লাগছিল, আর যাওয়ার সময় ও আমাকে ওর পকেট মানির টাকা দিয়ে গেল। কোথায় আছে আমার ছেলে? আচ্ছা বলবেন, আপনার ছোট ভাই আপনাকে কোনো ব্যাপারে কিছু শেয়ার করেছিল? না স্যার, কদিন ধরে বেশ চুপচাপই থাকতো। আমি খুব বেশি ঘাঁটাইনি ওকে, আমি কাজে ব্যস্ত ছিলাম। দেখুন, এখনকার দিনে একটা অভিশাপ হলো এই বিজি থাকাটা। এটা আমাদের এতটা অন্ধ, এতটা কালা, এতটা বোবা বানিয়ে দেয় যে আমরা অন্যদের কথা তো অনেক দূরে, আমরা নিজেদেরকেই বুঝতে পারি না। আমি ওকে আটকাতে গেছিলাম, আমার মনে হলো যে কিছু তো ভুল হচ্ছে, কিছু একটা ভুল হচ্ছে। ও কোন কলেজে পড়তো? LMS জুনিয়র কলেজ, 12 সায়েন্সে পড়ে। কিন্তু ও কাল কলেজে যায়নি। সেটা আপনি কি করে জানেন? আসলে আমি ওর বন্ধুকে ফোন করেছিলাম, মেহুল, ওই আমায় বলল কলেজ আসেনি। এটা কি করে হতে পারে মেহুল? সকালে তো ও কলেজের জন্য ব্যাগ নিয়ে বেরিয়েছে। নেহা দিদি, আমারও খুব অদ্ভুত লেগেছে ও আজকে কলেজে না আসায়। আমি ওকে কল করেছি, মেসেজ করেছি, এমনকি অনলাইন মেসেজও করেছি, কিন্তু নো রেসপন্স। আমি ভেবেছিলাম ওর ফোন হারিয়ে গেছে, হয়তো খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আজকেও কলেজ কি করে মিস করলো? কেন? কারণ আজকে প্রফেসরের কাছে প্রজেক্ট সাবমিশনের লাস্ট ডেট ছিল, আর উনি লেট সাবমিশন একদম পছন্দ করেন ও না। কলেজ যায়নি, ওর পকেট মানি আর সেভিংস আপনাদের ফিরিয়ে দিয়েছিল, আর আপনাদের বক্তব্য অনুসারে ও চুপচাপ থাকতো। হয়তো ওর কোনো কষ্ট ছিল। তাই সবার আগে একটা প্রশ্ন করতে চাই, কোনো মেয়ে কি ইনভলভ ছিল ওর জীবনে? আমার ভাই করণ খুবই স্টুডিয়াস, ও পড়াশোনা ছাড়া আর কিছুতে মন দেয় না। দেখুন, আমাদের সবারই একদিন 18 বছর বয়স ছিল, আর আমরা সবাই জানি যে এই বয়সে আমাদের মন খুব চঞ্চল থাকে, আর মন ভাঙা করাও চলে। না স্যার, যদি ওর জীবনে কোনো মেয়ে থাকতো তাহলে ও আমাকে আর ওর দিদিকে নিশ্চয়ই বলতো। আমরা তিনজনই খুব ঘনিষ্ঠ স্যার। স্যার, বাবা মারা গেছে প্রায় 8 বছর হয়ে গেছে, আর তখন থেকে আমরা একে অপরের বেশ কাছাকাছি হয়ে গেছি। আমরা সত্যিই কিছু লোকাই না একে অপরের থেকে। কিন্তু এমনও অনেক জিনিস থাকে যেটা আমরা নিজেদের থেকেই লোকাই, তো বাইরে কারোর সাথে কি করে শেয়ার করব? ছাড়ুন। আচ্ছা, ওর কি এমন কোনো বন্ধু আছে যে একটু ক্লোজ ছিল, যার কাছে ও শেয়ার করতো কিছু? স্যার, ওর একটা বন্ধু হচ্ছে মেহুল, আর একজন হচ্ছে আমার পিসুতো ভাই রোহন। ও গিরগাঁওয়ে থাকে।
ছোটবেলা থেকে ওরা খুব ভালো বন্ধু, তাই জন্য সবার আগে আমি ওকেই ফোন করেছিলাম। নেহা দিদি, করোনা 1 সপ্তাহ ধরে আমাকেও ফোন করেনি, কোনো SMS-ও করেনি ও আমাকে। আজকে সকাল থেকে বাড়ি আসেনি, মাকে বলে গেছিল ও কলেজ যাচ্ছে। আমার আর মায়ের খুব টেনশন হচ্ছে, ভাবছি পুলিশ কমপ্লেন করি। ওর ফোনটাও বন্ধ। তুমি একবার ওর কলেজের বন্ধু মেহুলকে ট্রাই করো, ওরা খুব কাছের বন্ধু। স্যার, এটা রোহন। এক্ষুনি আমি ওর কথাই বলছিলাম আপনাকে। দিদি, কিছু খবর পেয়েছো কি? ওর খোঁজ আমরা পেয়ে যাব। ওর ফটো রইলো আমাদের কাছে, আপনার ওর নাম্বার আর বাকি ডিটেলও আমাদের দিয়ে দিন। আমার ছেলেকে পাওয়া যাবে তো দেখুন, ওকে খোঁজার আমরা সমস্ত রকম চেষ্টা করব। ওর চুপচাপ থাকাটা নিয়ে এখন সন্দেহ হচ্ছে, তাই তদন্তের শুরুটাও সেটা খুঁজতেই করতে হবে। করণের খোঁজ শুরু হয়ে যায়। যৌবনের পথে সদ্য পা দেওয়া করণ তাহলে কোথায় চলে গেল, আর কেন? অনেক প্রশ্ন তার মা আর বোনকে চিন্তায় ফেলে দিয়েছিল, কিন্তু তাদের সেই জবাব করণকে খুঁজে পাওয়ার পরেই পাওয়া যাবে। কিন্তু করণকে কি কখনো খুঁজে পাওয়া যাবে? গত 6 মাসের মধ্যে কালকেই ছিল যেদিন ও অ্যাবসেন্ট ছিল। কারেক্ট স্যার। স্যার, এই যে ছেলেটা করণ মানে ও পড়াশোনায় খুবই ভালো ছিল, ইনফ্যাক্ট আপনি ওকে টপারও বলতে পারেন, আর এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসেও খুব স্ট্রং ছিল। হ্যালো অর্চনা, আজ আমি কাজে আসতে পারবো না, বাড়িতে একটু প্রবলেম হয়েছে। কি হয়েছে নেহা? কারণ কাল সকালে কলেজে গেছিল, এখনো বাড়ি আসেনি। ও ঘট, ওর ফোন? অনেকবার ফোন করেছি, ফোনটাও বন্ধ। আমি আর মা কিচ্ছু বুঝতে পারছি না। পড়াশোনায় টপ করে, এক্সট্রা ক্যারিকুলামে অ্যাক্টিভ, ডিসেন্ট ছেলে। কোনো গার্লফ্রেন্ড ছিল? না স্যার, করণের সমস্ত ধ্যান তো পড়ার দিকে ছিল। ও আমাদের সাথে ঘুরতেও যেত না অ্যান্ড পার্টিতেও যেত না স্যার। অ্যান্ড আই এম কোয়াইট শিওর স্যার, ওর কোনো গার্লফ্রেন্ড নেই। রোহন, রিল্যাক্স, আমাদের কি করতে হবে সেটা আমরা জানি। সরি স্যার, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। করণ এরকম না বলে কয়ে যাওয়ার মতো ছেলেই না, এটা অসম্ভব স্যার। আচ্ছা, একটা কথা বলো, আমাদের কি সবটাই বলেছো নাকি কিছু লুকিয়েছো আমাদের কাছে? না, শিওর? এরকম তো কিছু না স্যার। কারণ এটা একটু অ্যাবনর্মাল লাগছে না যে তোমার বয়সী একটা ছেলে নিজের পকেট মানি ফিরিয়ে দিয়ে উধাও হয়ে গেল? টাকা ফেরত দেওয়া আমার একেবারেই অসম্ভব মনে হয় না। আর ওরা তিনজন একে অপরের খুবই ঘনিষ্ঠ আর নিজেদের সমস্যা খুব ভালো করেই বোঝে স্যার। ইনফ্যাক্ট করণ আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করে, ও তো কখনো আমাকে এরকম কিছু বলেইনি। কিন্তু কিছু তো আছে, নিশ্চয়ই আছে, আর সেটা আমরাই খুঁজে বের করব। স্যার, করণ মানের ফোন রেকর্ডস। গতকাল সকাল 9:30 নাগাদ ও নিজের ফোন অফ করে। তাহলে ও 9:30টার সময় ওর বাড়ি থেকে বেরিয়েছিল। কোনো নাম্বার নিয়ে সন্দেহ? না স্যার, সব নম্বরের সাথেই কন্ট্যাক্ট করেছি। হ্যাঁ, একটা নাম্বার আছে যার সাথে ও গত 1 সপ্তাহ ধরে টাচে ছিল। নাম্বার হলো 444563 এই নম্বরে আগে কখনো কথা হয়নি? না স্যার, এই নাম্বারের সাথে আগে একবারও কথা হয়নি। মনে হচ্ছে নতুন আলাপ হওয়া, কারণ নাম্বার এটা। কার নাম্বার এটা? কোনো মেয়ের? না স্যার, একটা ছেলের, গৌরব সিন্দে। ওর 24 বছর। ফোন করে একে ডেকে আনো। আমি ডিউটিতে বেরোচ্ছি। তো সেটা তুই রোজই যাস, অ্যানাউন্সমেন্ট করার কি আছে? তুই যা ইচ্ছা তাই কর, আমার কি? হ্যালো, একজন বার অর্কেস্ট্রা সিঙ্গার গৌরব সিন্ডে আর একজন 18 বছরের প্রতিভাবান ছাত্র করণ মানের মধ্যে এমন কি হয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে তাদের মধ্যে 2 ডজনেরও বেশি কল হয়েছিল? সিন্ডে কি এই কেসের একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল? গৌরব সিন্ডে কি জানতো যে করণ কোথায় থাকতে পারে? অন্যদিকে করণের পিসির ছেলে রোহন, তার হঠাৎই একটা কথা মনে পড়ে যায়। করণের ব্যাপারে এমন একটি কথা যা তার মন থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু এবার মনে পড়ে যায়।
বল করণ। ভাই 10,000 টাকা চাই, খুব আর্জেন্ট। 10? আরে আমি কি এটিএম নাকি রে? ভাই দেখ না, যদি কিছু করতে পারিস। এমনই কি আর্জেন্ট রে ভাই? ভাই ওই আমার না একটা প্রজেক্ট সাবমিট করতে হবে, আর তার মেটেরিয়ালের না প্রচুর দাম। ভাই আমাকে না কিনতে হবে। আচ্ছা 10,000 তো অনেক বেশি রে। দেখ লাগলে আমি বাবার সঙ্গে কথা বলতে পারি, দিলে ভালো, না দিলে তো। না দিলে পরে ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। প্লিজ প্লিজ রোহন, কিছু কর না ভাই, যদি একটু হেল্প হয়। $10,000 টাকা চেয়েছিল? এটা কি করে হতে পারে? জানি না, কোনো সায়েন্স প্রজেক্টের জন্য চাইও বলেছিল। না রোহন, ক্লাস 12 এর কোনো সায়েন্স প্রজেক্টের জন্য 10,000 টাকা লাগে না। আর যদি লাগতো ও আমায় বলতো না? হয়তো 10,000 টাকা হট করে চাওয়া ওর অদ্ভুত লেগেছিল। না রোহন, কারণ এরকমটা নয়। মা, তোমার থেকে কোনো টাকা চেয়েছিল? আমার সঙ্গে এমন কোনো কথা হয়নি। শুধু যাওয়ার সময় ওর পকেট মানি থেকে যে ও 1700 টাকা বাঁচিয়েছিল তা আমাকে দিয়ে গেল। জানি না দিদি, আমার কোনো গড়বড় মনে হচ্ছে। তোমরা বরঞ্চ একবার পুলিশের সঙ্গে যোগাযোগ করো। স্যার কি হয়েছে স্যার? আচ্ছা তুমি করণকে কিভাবে চিনতে? কেন স্যার, কোনো গন্ডগোল হয়েছে? গন্ডগোল হয়েছে বলেই তো তোমাকে এখানে ডেকেছি। বলো তুমি কিভাবে চিনতে ওকে? করণ আর আমি ভালো বন্ধু। কতদিনের বন্ধুত্ব তোমাদের? স্যার গত 1 সপ্তাহ আগে আমি ওর সাথে দেখা করেছিলাম। আর 1 সপ্তাহে গভীর বন্ধুত্ব হয়ে গেল, তাও একজন বার সিঙ্গার আর সায়েন্স স্টুডেন্টের মধ্যে। তুই যোগেশ্বরীতে থাকিস আর কারণ ঘাটকোপারে থাকে। তোদের এই বন্ধুত্বের গল্পটা একটু ডিটেলে বল না শুনি। স্যার 1 সপ্তাহ আগে আমি ঘাটকোপরের একটা রোজবারে গান করতে গেছিলাম। স্যার আমি ওই ঘাটকোপর স্টেশনে অটোর জন্য ওয়েট করছিলাম। আনন্দনগরে যাবেন দাদা? আরে পেছনে কে বসে আছে? কোনো ভূত নাকি? ও আই এম সো সরি। আরে না ভাই, আমি আনন্দনগর হয়েই যাব, ড্রপ করে দিতে পারি তুমি যদি চাও। থ্যাংক ইউ। চলে আসো চলে আসো চলে আসো। আপনি মিউজিশিয়ান? মিউজিশিয়ানও সিঙ্গারও। টু কুল দাদা। মিউজিকের প্রচন্ড শখ ছিল করণের, এই নিয়েই আমাদের বন্ধুত্ব। নাম্বার এক্সচেঞ্জ করেছিলাম আমরা, আর দিনে 1-2 বার মেসেজিং তো হতোই, আর ফোনে মাঝে মাঝে কথাও হতো। কিন্তু গত 2 দিন ধরে করণের কোনো ফোনও আসেনি আর কোনো মেসেজও আসেনি। স্যার সব ঠিক আছে তো? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ মানে নিখোঁজ, উধাও, নিরুদ্দেশ। 3 দিন আগে কলেজে যাবে বলে বেরিয়েছিল, আর ফেরেনি। কিন্তু এটা কি করে হলো স্যার? ও কি তোমাকে কন্ট্যাক্ট করার কোনো চেষ্টা করেছিল? দেখো গৌরব, যদি করণের ব্যাপারে কিছু জানো তাহলে আমাদের বলে দাও, যাতে আমাদের ওকে খুঁজতে কিছুটা সুবিধা হয়। কিন্তু স্যার করণের সাথে আমার বেশিরভাগ মিউজিক নিয়েই কথা হতো। আমরা দুজনেই পুরোনো গানের ফ্যান, পার্সোনাল কথা তো কোনোদিন হয়নি। ওর টাকার দরকার ছিল, 10,000 টাকার, ওর কলেজের প্রজেক্টের জন্য। 10,000? তোমার কাছে চেয়েছিল? না স্যার, এই টাকার ব্যাপারটা 8-10 দিন আগে হয়েছিল, আর তখনই তোমাদের ভেতরে বন্ধুত্ব হয়েছিল, নতুন বন্ধুত্ব। গৌরব এমন তো নয় যে তুমি কিছু ভুলে যাচ্ছ বা লোকাচ্ছ? না স্যার। কি ল্যাব প্রজেক্টের জন্য 10,000 টাকা? না স্যার, নট পসিবল। আমাদের কোর্সে তো এরকম কোনো প্রজেক্ট নেই স্যার। বাইরে অন্য কোনো কাজ ছিল? কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট, কোনো কোচিং ক্লাসের? না স্যার, করণে কোনো টিউটর ছিল না, আর ও তো কোনোদিনও কোচিং ক্লাসে যায়নি। বাইরে অন্য কোনো কাজ ছিল? কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট, কোনো কোচিং ক্লাসের? না স্যার, করণে কোনো টিউটর ছিল না, আর ও তো কোনোদিনও কোচিং ক্লাসে যায়নি। কিন্তু ওর যদি 10,000 টাকার দরকার ছিল ও আমার থেকে নিতে পারতো। ও রোহনের কাছে চেয়েছিল, আর আপনারা কিছু জানেনই না। তার উপরে 1700 টাকা ও মাকে ফিরিয়ে দেয়। স্যার এসবের মানে কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মানেটা তো ইনভেস্টিগেশনে পুরোটা জানাই যাবে। আর এই মানেটার আরেকটা মানে হলো যে ও আপনাদের কাছে কিছু লুকিয়েছিল। আপনাদের মধ্যে বোঝাপড়া ভালোই ছিল, কিন্তু ততটা নয়। রোহন, তুই আমাকে বলিসনি কেন যে করণ তোর কাছে 10,000 টাকা চেয়েছে? খুব বেশি আর্জেন্ট হলে আমি ব্যবস্থা করে দিতাম। বাবা আমি ভুলে গেছিলাম।
আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। রোহন প্লিজ আমাকে একটা কথা বল, তুই কি এরম কোনো কথা জানিস, এরম কোনো কথা যেটা আমরা জানি না? নেহা দিদি, আমি কোনো কথা কেন লুকিয়ে রাখবো? স্যার, রোহনের কল রেকর্ডস, সন্দেহ করার মতো কিচ্ছু পেলাম না। কিন্তু সন্দেহ করার মতো নিশ্চয়ই কিছু হয়েছে। ওর দিদির কাছ থেকে টাকা চায়নি, শুধু রোহনের কাছ থেকে চেয়েছিল, তাও আর্জেন্টলি। স্যার, গায়েব হয়েছে 5 দিন হয়ে গেল। কিডন্যাপিং এর কেস মনে হচ্ছে না, নইলে এতদিনে মুক্তিপণের কল আসতো, আর না হলে কিডন্যাপাররা প্ল্যান করে কোনো মেসেজ দিতে চাইছে। মেসেজ তো করণ নিজেই দিচ্ছিল, কিন্তু তার বাড়ির লোক সেই সিগন্যালটা ধরতে পারলো না। কেমন সিগন্যাল? ও বেশ কিছুদিন ধরেই চুপচাপ ছিল। ওর বন্ধু মেহুলকেও এই ব্যাপারে কিছু বলেনি। 1700 টাকা সেভিংস ও মাকে ফিরিয়ে দেয়। বাড়ির বাইরে পা রেখেই ও মোবাইলটাকে সুইচ অফ করে দেয়, আর যাওয়ার সময় মাকে 2 বার বাই বলে গেছে। দেখো, মানছি এই সিগন্যালগুলো ডাইরেক্ট সিগন্যাল না, ইনডাইরেক্ট, লোকানো সিগন্যাল। কিন্তু এই সমস্ত সিগন্যাল সেই মানুষটাই দেয় যে কিছু এক্সট্রিম পদক্ষেপ নিতে চলে। সুইসাইড অস্বীকার করা যায় না। এতক্ষণ এটা শুধু একটা মিসিং কেস ছিল, কিন্তু ধীরে ধীরে এর একটা নকশা বেরিয়ে আসছিল। এখন এটা পরিষ্কার হয়ে যাচ্ছিল যে করণ নিজের মর্জিতে নিজের মানুষদের ছেড়ে গিয়েছিল, আর হয়তো নিজের জীবনকেও। আর দুর্ভাগ্যবশত এটাই সত্যি হলো। স্যার, একটা লাশ পেয়েছে কল্যাণ রেলওয়ে পুলিশ। আমরা যে ছবি পাঠিয়েছিলাম আর যে ডেসক্রিপশন পাঠিয়েছিলাম, বডি তার সাথে অনেকটা মিলে। বডিটা 3 টুকরো হয়ে গেছে। কোথাও থেকে এখনো পর্যন্ত কোনো রকম আইডেন্টিফিকেশন পাওয়া যায়নি, যাতে এটা বোঝা যায় যে এই বডিটা কার। স্যার, আমার মনে হয় এই লাশটা করণ মানেরই। ইন্সপেক্টর, আমি শুধু ওনাদের মুখটা দেখাতে পারবো, কারণ বাকি বডিটা হয়তো ওনারা দেখতে পারবেন না। কিছুতেই বুঝতে পারছি না কেন ও এরকম ডিসিশন নিল। টাকাটাও কেন চেয়েছিল? স্যার, এই ছেলেটা টাকা নিয়ে নিজের বন্ধুদের সাথে ফুর্তি করতো না, সারাদিন পড়াশোনা করতো। বুঝতেই পারছি না এ সুইসাইড কেন করতে গেল। খুবই সরল সোজা ছেলে ছিল, কিন্তু 18 বছর বয়স ছিল, কিশোর থেকে যৌবনে পা রাখছিল, বডিতে হরমোনাল চেঞ্জ হচ্ছিল। স্যার, আমরা সবাই ওই বয়সটা পেরিয়ে এসেছি, কিন্তু তাই বলে কেউ সুইসাইড তো করে না। কিছু তো অন্যরকম হয়েছে, যেটা দিদি এবং মাকেও শেয়ার করতে পারেনি, আর নিজের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেনি, যেমন ওর কাজিন রোহন আর ওর বন্ধু মেহুল। কিন্তু ওর ফিলিংসও
কারো না কারোর সাথে নিশ্চয়ই শেয়ার করে থাকবে। স্যার জগৎটাই তো শেয়ার আর লাইকের। যে মানুষটা রিয়েল লাইফে নিজের ফিলিংস লোকায় সে সাইবার লাইফে নিশ্চয়ই নিজের ফিলিংস বলে। এই রিয়েল লাইফ আর সাইবার লাইফের ভেতরেই করণের মৃত্যুর কারণ লুকিয়ে আছে। পরের 48 ঘন্টায় এই কেসটা ক্লোজ হয়, কিন্তু সেই 48 ঘন্টায় এমন রহস্য খোলে যা ইনভেস্টিগেশন টিমকে এমন একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে ট্যুর করায় যেখানে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় লক্ষ লক্ষ মানুষ টুরিস্টের মতো আসে আর লক্ষ লক্ষ মানুষ আজীবনের জন্য সেখানে থেকে যায়। এদের মধ্যে কিছু মানুষ এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে এমন ঝটকা খায় যে তারা ভার্চুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে সঙ্গে রিয়েল ওয়ার্ল্ড থেকেও ছিটকে যায়, নিজেদেরকে তখন জীবন থেকে ডিঅ্যাক্টিভেট করে ফেলে। হ্যাঁ স্যার, করণও ফ্রেন্ড স্কোয়ারে খুব অ্যাক্টিভ ছিল। আমরা সবাই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চ্যাটিং অ্যাপ্লিকেশনে খুব বেশি কথা বলতাম আর রিয়েল লাইফে কম। তোমার ফ্রেন্ড স্কোয়াড অ্যাকাউন্ট থেকে তুমি করণের ফ্রেন্ড স্কোয়াড অ্যাকাউন্ট খোলো। স্যার বদ্রি, ইয়েস স্যার। আচ্ছা তুমি কি ওর মেসেজ ইনবক্স খুলতে পারবে? আমাকে 5 মিনিট দিন। থ্যাঙ্কস ফর দ্য কোঅপারেশন। প্রয়োজন হলে আবার ডেকে পাঠাবো। আর হ্যাঁ, শহর ছেড়ে তুমি কোথাও যাবে না। হ্যাঁ দিদি, ওই পুলিশের হ্যাকারস ওই করণের ফ্রেন্ড স্কোয়ার অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে। ফ্রেন্ড স্কোয়ারে কিছু চলছিল না, তুই জানতিস না? আমায় কেন বললি না? নেহা দিদি, আমার মায়ের দিব্যি, আমি কিচ্ছু জানি না। তুমি আমাকে সন্দেহ করা বন্ধ করবে? স্যার, মেয়েটার নাম অঞ্জলি। জানুয়ারি 2015-তে এই করণ আর অঞ্জলির মধ্যে বন্ধুত্ব হয়, আর তখন থেকে করণ 95% চ্যাটিং এই অঞ্জলির সঙ্গে করতো। স্যার, আপনি মেসেজগুলো পড়বেন? এই দুজনের ভেতরে প্রত্যেকটা মেসেজই আমাদের সুইসাইড কেসের জন্য প্রমাণ স্বরূপ। বদ্রি, প্রত্যেকটা মেসেজ আমি পড়ব। শুরু করো। হাই। হ্যালো, হোয়াটসঅ্যাপ? অঞ্জলি, তুমি তোমার প্রোফাইল ইনফোতে কলেজ মেনশন করোনি কেন? দেখা করবে? না না, এমনি জিজ্ঞেস করছি। ও, দেখা করবে না? এখনই চলে আসবো? ইয়া স্টুপিড। করণ, তুমি তোমার প্রোফাইল পিকটা চেঞ্জ করো। কেন? তোমার পছন্দ না? না, তা না, আমার জন্য একটু বেশি ডিস্ট্র্যাক্টিং। এত কিউট কেউ কি করে হতে পারে? ও প্লিজ, আমার লেগ পুল করো না। ইয়ার কি দিনকাল পড়লো, একটা মেয়ে একটা ছেলেকে কমপ্লিমেন্ট দিচ্ছে আর দেখো একে বুদ্ধু। তুমি যে পিকচারটা পোস্ট করেছো না, তাতে যে ছেলেটা তোমার সাথে দাঁড়িয়ে আছে সে কি গো? কে হতে পারে তুমি বলো? আমি কি করে গেস করব? তোমার ফ্রেন্ড হবে হয়তো, বয়ফ্রেন্ড তো নয় নিশ্চয়ই। কেন হতে পারে না? ওয়েল, হলে হতে পারে, কিন্তু আমি হোয়াট? কিন্তু হোয়াট? আমি কিছু না, তবে তোমাকে যখন পেয়েছে তখন তো খুব লাকি। লাকি তো বটে, তবে বয়ফ্রেন্ড নয়, আমার দাদা। ওহ, ওকে ওকে। আর তুমি ওর থেকে সাবধানে থেকো, ঠিক আছে? আমি কেন সাবধানে থাকবো? কারণ ও আমার বয়ফ্রেন্ডকে কচু কাটা করার কথা বলে। আচ্ছা, আমি কি তোমার বয়ফ্রেন্ড হতে পারি? হও না, সো স্যাড। আর আমি দেখো কি কি ভাবতে বসেছি। ওকে, বাই। আরে আরে ওয়েট, তুমি যে বয়ফ্রেন্ডের প্রসঙ্গটা তুলেছিলে সেটা কি সিরিয়াসলি তুলেছিলে? দেখো, আমি সবসময় মজা করতে থাকি, কিন্তু এখন সিরিয়াসলি একটা কথা বলি। তুমি কি আমার প্রতি ইন্টারেস্টেড? ইন্টারেস্টেড কি বলছো? তোমার প্রেমে পুরো পাগল হয়ে গেছি। একটা শখ দিই তোমায়? মেরেই ফেলো আমাকে। আমিও তাই, প্রেমে অন্ধ হয়ে গেছি। দশ দিন ধরে ওদের রোম্যান্স চলেছিল স্যার, আর তারপরে ব্যাপারটা অন্যদিকে গড়ায় স্যার। কারণ আমরা নাম্বার এক্সচেঞ্জ করতে পারি, তবে কল শুধু আমি করব যখন আমার ঠিক মনে হবে। ততক্ষণ নো কল। অ্যাগ্রিড? অ্যাগ্রিড অ্যাগ্রিড। এটা আমার নম্বর,
আর আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় রইলাম। আমার নাম্বার, বাট নেভার কল, নেভার। SMS করতে পারো, বাট নো কলস। আচ্ছা বাবা, ঠিক আছে। डायल किया गया नंबर वैध नहीं है। নাম্বার সুইচ অফ বলছে। ও ওকে ওকে স্যার, জল তো আর অন্যদিকে গড়িয়েছিল। এতক্ষণ শুধু রোম্যান্স চলছিল, এবার ডার্টি টকিংও শুরু করে দিয়েছিল। সাইবার ইন্টিমেসি। পরিষ্কার বোঝা যাচ্ছে অঞ্জলি করণকে নাচাচ্ছিল আর করণ নাচছিল। হাই হ্যালো থেকে সোজা এরকম কথা, তাও এত তাড়াতাড়ি। স্যার একটা প্রবলেম হয়েছিল, এই যে এইখানে ওর দাদা মাঝখানে চলে এসেছিল, অঞ্জলির দাদা। করণ, আই অ্যাম সো সরি, আমি কম্পিউটারটা অন রেখেছিলাম, আমার দাদা আমাদের চ্যাট সব পড়ে নিয়েছে। ও গড, আমি নিজেকে শেষ করে দেব। স্যার এই লাস্ট দুটো মেসেজ 12ই জানুয়ারির। আর 18ই জানুয়ারি করণ রোহনের থেকে 10,000 টাকা চেয়েছিল। স্যার এই অঞ্জলির ভাই মনে হচ্ছে করণকে ভয় দেখিয়েছে। আর করণ যাতে ভয় পায়। এই অঞ্জলির প্রোফাইলে তো কোনো ইনফরমেশনও দেয়নি। এই অঞ্জলির কাছে পৌঁছানো যাবে কি করে? স্যার এর সত্যিকারের ঠিকানা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু ওর ভার্চুয়াল ওয়ার্ল্ডের অ্যাড্রেস মানে আইপি অ্যাড্রেস আমি আপনাকে দিতে পারি, কিন্তু 1 ঘন্টা সময় 2 ঘন্টা দিলাম তোমায়, কিন্তু যে কোনো উপায় এই অঞ্জলির অ্যাড্রেস আমার চাই, কারণ অঞ্জলি একমাত্র মেয়ে যে আমাদেরকে বলতে পারবে যে করণ এই রকম স্টেপ কেন নিয়েছিল, কেন নিজেকে জীবন থেকে ডিসকানেক্ট করে দিল। রিয়েল জীবনের মতো সমস্ত টিনেজার বা সব অ্যাডাল্টেরই অনলাইন জীবনও বন্ধুত্ব হামেশা রোম্যান্সে পরিণত হয়। সাইবার সেক্সও ইন্টারনেট জগতের একটা রিয়ালিটি, কিন্তু এই কেসে বন্ধুত্ব, রোম্যান্স, সাইবার সেক্সেরও উপরে খুবই শকিং একটা রহস্য ছিল। ভার্চুয়াল ওয়ার্ল্ডে সেই অ্যাড্রেস পুলিশকে রিয়েল অ্যাড্রেস দিয়ে দিয়েছিল। স্যার মুখ দেখে একেবারে ভোলা ভালা, আর মাথার ভেতর কে জানে কি চলে। এই 10,000 টাকাও এই মাথাতেই চলেছিল বলে মনে হয়। স্যার আইপি অ্যাড্রেস পেয়ে গেছি। কোথাকার অ্যাড্রেস? যোগেশ্বরীর, গৌরব সিনতে বলে কারোর নামে ইন্টারনেট কানেকশনটা নেওয়া। স্যার ওই গৌরব আমাদের মিথ্যে বলেছিল, ও করোনার সাথে ওইভাবে দেখা করেনি যেরকম আমাদের বলেছিল। আমি আনন্দনগর হয়েই যাব, ড্রপ করে দিতে পারি তুমি যদি চাও। থ্যাংক ইউ। চলে আসো। কিন্তু হ্যাঁ, ও করোনার সাথে দেখা নিশ্চয়ই করেছিল। সেই লাস্ট অনলাইন চ্যাটের পর অঞ্জলি তো পুরো আউট অফ পিকচার। আর অঞ্জলি চ্যাট অ্যাপ্লিকেশনে একটা মেসেজ পর্যন্ত করেনি, একটা মিসড কলও দেয়নি। অঞ্জলির কাছে করণের নাম্বার থাকা সত্ত্বেও ফোন কোথা থেকে করতো? কারণ অঞ্জলির তো নিজের কোনো নাম্বারই নেই। কিন্তু এবার এই কেসটা একটু জটিল মনে হচ্ছে। হ্যাঁ আসছি। কি হয়েছে গৌরব স্যার? কোথায়? স্যার ও তো নিরালি বাইরে গেছে, গান গায় ওখানে। আপনি কে? আমি তো মিসেস ওর, আমার নাম জ্যোতি। কি হয়েছে স্যার? একটু অঞ্জলিকে ডাকবেন। অঞ্জলি কে স্যার? গৌরবের বোন অঞ্জলি। আর কে? গৌরবের তো আগে পরে কেউ নেই, না ভাই না বোন, বাবা মাও নেই। কি বলছেন এসব? তো মামা তো বোন হবে, কোনো আত্মীয় কেউ? না স্যার, কেউ নেই। আমাদের নিজেদের সম্পর্কই ঠিকঠাক নেই, আত্মীয়দের সঙ্গে কি সম্পর্ক রাখবো? আমাদের দুজনের পরিচিত কোনো অঞ্জলি নেই। গৌরবকে ফোন করুন। না না ভাই, টু ফোন নে, ওটা জি মাইনারে করছি আমি। 1 মিনিট দাঁড়া তো। হ্যাঁ কি হয়েছে? কোথায় তুমি? নিরালি বার। আর কোথায়? তাড়াতাড়ি বল, অনেক কাজ আছে। এই অঞ্জলিটা কে? কথা বলছো না কেন? অঞ্জলিটা দেখ, আমার মাথা গরম করিস না, কাজের মধ্যে আছে আমি। রাখছি। এই আমার কথাটা শোন। হ্যালো, কে বলছেন? ইন্সপেক্টর পাওয়ার বলছি। তোর কাছেই পৌঁছাচ্ছি তোকে ধরে আনতে। পালানোর বা লোকানোর চিন্তা মাথাতেও আনবি না, খুব খারাপ অবস্থা করে দেবো তোর। বাবা গৌরব, লোকেদের মুখে শুনেছি তুই নাকি হেভি গান গাস।
কিন্তু আমরা তো তোর গান কখনো শুনিনি। গড গিফটেড তো কিছু টাকা রোজগার করি স্যার। কিন্তু ভাই এই রুমের ভেতরে তো গড ঢুকতে পারে না। বাবা গৌরব, যেমন তুই ভালো গাস আমি তেমন ভালো বাজাই। এখন তোর মুখ দিয়ে আমি একটাই গান শুনবো, করণ আর অঞ্জলি লাভ স্টোরির গান। কিন্তু মনে রাখিস, গানের প্রত্যেকটা কথা আসল হওয়া চাই, প্রত্যেকটা লাইন ধরে ধরে গাইবি। একটা লাইনও যদি ভুল গেয়েছিস, খুব বেসুরো আলাপ আমি কিন্তু তোকে শোনাবো, তোর কানের পর্দা ফেটে যাবে। বল, তুই তো করণকে ব্ল্যাকমেল করেছিলি না অ্যাডাল্ট চ্যাট নিয়ে? গৌরব দাদা প্লিজ আমার কথা শোনো, প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। আরে কি কথা শুনবো তোর? হ্যাঁ, সব কথা পড়েছি আমি। উলঙ্গ দাঁড়িয়ে আছিস তুই আমার সামনে। গৌরব দাদা এরকম কোনো ব্যাপার না, তুমি ভুল তুই ভাবছো। আমার বোন অঞ্জলির মাথাটা খেয়ে ফেলেছিস, ওর সঙ্গে বাজে বাজে চ্যাট করেছিস, নোংরা নোংরা ছবি পাঠিয়েছিস, ভিডিও ক্লিপ পাঠিয়েছিস। হ্যাঁ দাদা, কিন্তু আমি ওকে ভালোবাসি। এটা ভালোবাসা? হ্যাঁ শালা শয়তান, তোর লজ্জা করছে না? অ্যাডাল্ট চ্যাটকে তুই ভালোবাসা বলছিস? আই এম সরি দাদা, আই এম রিয়েলি ভেরি সরি। আরে সরি সরি কি বলছিস? এর অনেক মূল্য তোকে চোকাতে হবে। এই নোংরামির ফল খুব একটা ভালো হবে না। স্যার স্যার আমি তো টাইম পাস করছিলাম স্যার। আমি ভেবেছিলাম একটু ভয় দেখাবো, নাচাবো। না বাবা গৌরব, এটা ঠিক লাইন তুই গাইছিস না। ঠিক লাইনটা ঠিক সুরে গা। করণকে টাকার জন্য তো তুই ব্ল্যাকমেল করেছিলি, হ্যাঁ কি না? হ্যাঁ 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 স্যার, আমি বুঝতে পারিনি জল এত দূর গড়িয়ে যাবে। আমি 10,000 টাকা কোথা থেকে আনবো দাদা? প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে এই ধাপ্পাবাজ, তোকে আমি লাস্ট চান্স দিচ্ছি প্রায়শ্চিত্ত করার জন্য, আর তুই আমার সঙ্গে বার্গেনিং করছিস? হ্যাঁ 10,000 টাকা দে, না হলে সোজা জেলে পাঠিয়ে দেবো। আমি অনেক চেষ্টা করছি দাদা, কিন্তু আমি 10,000 টাকা কোথাও পাচ্ছি না। আমার ফ্যামিলি খুব গরিব দাদা, আর আমার বাবাও বেঁচে নেই। আবে অঞ্জলি তোর থেকেও বেশি গরিব, কিন্তু সম্মানটাও বিক্রি করে না, বুঝলি? তুই ওর ইজ্জতে হাত দিয়েছিস, তার মূল্য তো তোকে দিতেই হবে। কাল পর্যন্ত ওয়েট করছি তো 10,000-এর জন্য। যদি না আসিস না, তুই শালা জেলেই যাবি। স্যার আমি জানি আমার এরকম করা উচিত ছিল না, কিন্তু স্যার আমি এই ব্যাপারটা একদম বুঝতে পারিনি যে জল এত দূর গড়িয়ে যাবে। আর করণ ভয় আর লজ্জায় নিজের জীবন নষ্ট করে দিল। সরি স্যার, আমারও এই ব্যাপারটার জন্য খুব খারাপ লাগছে। তোরা আরো খারাপ তখন লাগবে যখন তুই জেলে পৌঁছবি। চল এখন বলে ফেল, এই অঞ্জলিটা কে আর কোথায় আছে? দেখ গৌরব, আমি কিন্তু এক মুহূর্তের জন্য ভাববো না যে তোর একটা পা দুর্বল। তোর আর একটা ঠ্যাংও আমি ভেঙে দেবো যদি তুই আমাদের না বলিস যে অঞ্জলি কে আর কোথায় থাকে। অঞ্জলি, অঞ্জলি বলে কেউ নেই, আর কোথাও নেই। অঞ্জলি আমি স্যার, আর আপনাদের সামনেই বসে আছি। অঞ্জলি এক ফ্রেন্ড স্কোয়ারে একটা ফেক অ্যাকাউন্ট, যেটা আমি বানিয়েছিলাম। দেখো করণ, নাম্বার এক্সচেঞ্জ করতে পারি, কিন্তু কল শুধু আমিই করব। যতক্ষণ না আমি বুঝবো ঠিক, ততক্ষণ নো কল। এগ্রি? স্যার ওই যে নকল প্রোফাইলে যে মেয়েটা ছবি আছে, সেটাকে ওটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছিলাম। সুন্দর ছিল, প্রোফাইল পিকচার করলাম, আর ওই মেয়েটাকেই করণ সত্যি ভেবে চ্যাট করতো। নর্মাল অ্যাডাল্ট চ্যাট সব। ও ইমাজিন করতো যে আমি ওই মেয়েটাই। প্লিজ এরকম করো না করণ, আমার কিছু কিছু হয়। ও গড, ও নো, স্টপ ইট প্লিজ। তুমি সত্যি জানতে চাও আমি কি পড়ে আছি? একটু বেশি দুষ্টুমি করছো না, নটি বয়? এতটা নোংরা গেম খেললি ওই সরল ছেলেটার সাথে? স্যার আমার কিছু করার ছিল না, বারে গান করার কোনো শখ নেই আমার, না কোনো যোগ্য ইনকাম হয় স্যার। রোজগার করবি বলে এই রাস্তায় নামলি তুই? প্ল্যান করিনি স্যার, আমি তো অন্য কিছু ভেবেছিলাম স্যার, কিন্তু অন্য কিছুই হয়ে গেল। কি করছিলি তুই? সিঙ্গিং ক্যারিয়ার আমার একদম গোল স্যার। ভেবেছিলাম কোনো ট্যালেন্ট শোতে যাব, কিন্তু ওর জন্য টাকার প্রয়োজন স্যার, ইমেজ তৈরি করার জন্য। এই জন্য আমি একটা ফেক অ্যাকাউন্ট বানালাম ফ্রেন্ড স্কোয়ারে। যখনই আমি আমার ছবি আপলোড করলাম স্যার, একটাও লাইক পাইনি, একটাই পেয়েছিলাম, সেটা নিজের। আর একদিন আমি এমনি
আমার প্রোফাইল ফটোর জায়গায় একটা সুন্দর মরিশাসের মডেলের ছবি লাগিয়ে দিলাম। আর দেখতে দেখতে আমার অ্যাকাউন্টে 800 লাইক পড়ে গেল। আর তখনই আমি অঞ্জলি নামে একটা ফেক প্রোফাইল করলাম, ভাবলাম কোনো কাজে আসবে। আর র্যান্ডামলি করণও একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, মানে অঞ্জলি, যেটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম। আর তারপর তুই ওর লাইফটা নিয়েই খেললি? না স্যার, এতটা গভীরে ভাবিনি আমি তো শুধু টাইম পাসই করছিলাম। তারপর একদিন মাথায় এলো, কেননা এর থেকে কিছু টাকা ইনকাম করা যাক, এতে খারাপটাই কোথায়? এমনিতেও আমার বউ আমার থেকে বেশি ইনকাম করে। আমি ভাবলাম চান্স নি একটা। আর তখনই আমি অঞ্জলি দাদা হয়ে গেলাম। তোর ভেতরে অঞ্জলি দাদা জেগে ওঠেনি, তোর এই নোংরা মনুষ্যত্ব জেগে উঠেছিল। তোর ভেতরে বিকৃতি, দুর্গন্ধ আর মনের লালসা জেগে উঠেছিল। ওই সরল ছেলেটাকে এতটা ভয় দেখিয়েছিলি যে লজ্জার জন্য ও আত্মহত্যা করে বসে। স্যার, আমারও খুব দুঃখ হচ্ছে ব্যাপারটার জন্য, কিন্তু আমি খুনি নই স্যার। আমি শুধু কিছু টাকা ইনকাম করতে চেয়েছিলাম। একটা কথা বলি? হ্যাঁ বল। আমাদের বিয়ের 6 মাসের মধ্যেই আমি বুঝে গেছিলাম যে আমাদের বনবে না। তাহলে ছেড়ে দিতি আমাকে? বাবা মা খুব ভালোবেসে বিয়ে দিয়েছিল তো, তোমাকে ছেড়ে দিলে ওরা দুঃখ পেত। কিন্তু দেখো আমার গুড লাক, তুমি নিজেই সরে গেলে আমার জীবন থেকে। ভাবতেই পারিনি গৌরব, তুমি এত নিচে নেমে গেছো। কারণ এত দুর্বল হতে পারে না স্যার, এটা সত্যি নয়। দেখুন ম্যাডাম, সত্যি তো এটাই যে এমনটাই ঘটেছিল। আর যদি এটা সত্যিও হয় তাহলে একবার অন্তত আমাদের বলতো। আমাকে ও কিচ্ছু বলেনি। আমি আরো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, সব কথা আমরা একে অপরকে বলতাম। একবারও একবার বলতে তো পারতো আমাদের। কেউ কিচ্ছু মনে করতো না, কেউ বকতো না। এরকম চুপচাপ কেন চলে গেল? গৌরব শিন্ডের বিরুদ্ধে আইপিসির ধারা 306 অ্যাবেটমেন্ট টু সুইসাইড, ধারা 294 অবসিন অ্যাক্ট আর ধারা 385 লাগু হয়। সেই সময় জুডিশিয়াল কাস্টাডিতে আছে। এই কেসে কোনো হাসিনা ছিল না, শুধু এক দিওয়ানা ছিল যে একটা ফেক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে ভালোবেসে ফেলেছিল। আর ভীষণই দুঃখজনক পরিণতি হয় এই একতরফা ভালোবাসার। বাস্তব জীবনে যেই মানুষরা খুব চুপচাপ হয়, ইন্ট্রোভার্ট হয়, এই ভার্চুয়াল ওয়ার্ল্ড তাদের একটা মঞ্চ দেয় নিজের একাকিত্ব আর নিজের ফিলিংসকে ব্যক্ত করার। কিছু মানুষ ভুল ভাবে যে এটা একটা খুব সেফ মঞ্চ, কিন্তু বাস্তব তো এটাই যে এই ভার্চুয়াল দুনিয়ার অন্ধকার অজ্ঞাত গলিতে অনেক ক্রিমিনাল মিথ্যা অ্যাকাউন্টের পিছনে নিজের শিকারের জন্য ওঁত পেতে বসে থাকে। কখনো এরা নিজেদের বিকৃতি আর নিজেদের পারভার্সনকে পূরণ করার জন্য অনলাইন হয়, কখনো অন্যকে একটা অস্বস্তিকর পরিবেশে ফেলে তাদের ব্ল্যাকমেল করে, টাকা আদায় করে। সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে তাদের প্রায়শই লাগাতার ফ্রেন্ডশিপ সাজেশন আসে, তাদের প্রোফাইলে ম্যাচ করে। এই সাজেস্ট করা প্রোফাইলের মধ্যে কিছু লোকের আইডি জেনুইন হয় আর কিছু ফেক, নকল অ্যাকাউন্ট। আর এই নকল অ্যাকাউন্টগুলো চেনা একেবারেই অসম্ভব নয়, শুধু তাতে একটু ধৈর্য আর কমন সেন্স ইউজ করা প্রয়োজন। যদি আমরা এমন কোনো ফেক প্রোফাইলে ফেঁসে যাই তাহলে সেই জন্য গোটা সোশ্যাল মিডিয়াকে দোষ দেওয়া ঠিক নয়। সোশ্যাল মিডিয়াকে সঠিক এবং নিরাপদভাবে ব্যবহার করার দায়িত্ব সবার আগে ইউজারের উপর। এটা খুবই দুঃখজনক বিষয় যে করণ মানে বদনামির ভয়ে এত বড় একটা পদক্ষেপ নিল। অনলাইন চ্যাটিং এর সময় সাবধানী আর ব্ল্যাকমেলিং এর সময় বুদ্ধিমত্তা, হয়তো এতে করণের জীবন বাঁচতে পারত। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন, ভাগ্যের ভরসায় থাকার থেকে ভালো ভাগ্যকে নিজের দরকার মতো বদলে নেওয়া। সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।